ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি কেন পুনর্বিবেচনা নয়, হাইকোর্টের রুল। ১ মাসের মধ্যে চুক্তি পর্যালোচনায় কমিটি করার নির্দেশ। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। অধ্যাদেশের সংশোধনী উঠছে কাল, সংস্কার শেষে হবে নির্বাচন। জনগণের প্রত্যাশা অনুযায়ী চললে বিএনপি আগামীতে সরকার গঠন করবে বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দাবি মির্জা ফখরুলের। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাই কমিটি করার সিদ্ধান্ত সরকারের। আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। এবং অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। গোপালগঞ্জের ট্রাক চাপায় 2 ঠিকাদার নিহত। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম, সাথে আছে আমি ফারজান আলিনা। ভারতের আদানির গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। বলেন, দেশের স্বার্থ সবার আগে। প্রতিবেশী দেশের সাথে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুষম চুক্তি হওয়া উচিত। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সংশোধন না করলে কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও দিয়েছে হাইকোর্ট। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ২০১৭ সালের ৫ নভেম্বর ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে আওয়ামী লীগ সরকার। এ নিয়ে ব্যাপক বিতর্ক আর সমালোচনার মধ্যেই শুরু হয় আদানির বিদ্যুৎ আমদানি। চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। এমনকি এই চুক্তি নিয়ে খোদ ভারতের বিরোধী দল কংগ্রেসও ব্যাপক সমালোচনা করে। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল ১২ নভেম্বর ন্যায্যতা ও জাতির স্বার্থ রক্ষা করা হয়নি জানিয়ে চুক্তি বাতিল চেয়ে রিট করেন আইনজীবী এম কাইয়ুম। মঙ্গলবার এ নিয়ে শুনানিতে তিনি বলেন, চুক্তিতে বাংলাদেশের নয় আদানির স্বার্থ দেখা হয়েছে। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। কারণ আদানি গ্রুপ থেকে আমরা 15 টাকা বা 14 টাকা পার ইউনিট হিসেবে বিদ্যুৎ ক্রয় করছি বলে পত্রপত্রিকায় এসেছে। ওয়ারাজ ইন্ডিয়ার অন্যান্য গ্রুপ থেকে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমরা 6 টাকা কিংবা 60 টাকা ধরে, নেপাল থেকে আমরা 8 টাকা ধরে বিদ্যুৎ কিনছি। দেশের স্বার্থে আদানির সঙ্গে চুক্তি পর্যালোচনা করা দরকার বলে মন্তব্য করেন হাইকোর্ট। বলেন, দেশ সবার আগে, দেশ থাকলে সবাই থাকবে। আদালত এই মন্তব্য করেছেন। আমরা যারা দেশের স্বার্থে এই রিট পিটিশনটা দায়ের করেছি, অন্যায্য এবং অসম চুক্তিটা বাতিল চেয়ে বা সংশোধন চেয়ে, আদালত বলেছেন যে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, দেশের স্বার্থে আপনারা এই কাজটা করেছেন। দেশ হলো সবার আগে, দেশ থাকলে আমরা সবাই আছি, সুতরাং দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে। পরে চুক্তির সব নথি 1 মাসের মধ্যে দাখিল করতে বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে 1 মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনীর খসড়া উপদেষ্টা পরিষদে তোলা হবে কাল, জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে বলেছেন তিনি। এ সময় হয়রানিমূলক এবং মিথ্যা মামলাকারীদের শাস্তি নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। আর জানাচ্ছেন জান্নাতুল মোহনা। মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে দপ্তরের গেল 100 দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। এ সময় উপদেষ্টা জানান, বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া তোলা হবে এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে, কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিকারের জন্য বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 61 জেলায় 4300 আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা এ ধরনের মামলা দিচ্ছেন তাদের শাস্তি নিশ্চিতে খোঁজা হচ্ছে আইন।
বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। এটা জাস্ট চিন্তা করছি। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অতি প্রয়োজনীয় সংস্কার শেষেই হবে নির্বাচন। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। সাইবার সিকিউরিটি আইন বাতিল করে হচ্ছে সাইবার সুরক্ষা আইন। ইতোমধ্যে ড্রাফট প্রস্তুত বলেও জানান এই উপদেষ্টা। সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলোর বর্ণনা থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে পারলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আগামী সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নির্বাচন না হলে দেশের সংকট আরও বাড়বে। পতিত ফ্যাসিস্টদের দোসররা স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করবে। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়। সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব, এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পতিত সরকারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করে তিনি বলেন, দেশের রাজনীতি রুগ্ন হলে অর্থনীতিও রুগ্ন হবে, যার প্রভাব পড়বে স্বাস্থ্য, শিক্ষা সহ সব খাতে। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষের সম্পদ পাচার হয়ে গেছে। এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয়, সব কিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী আমাদের একদম গ্রামের শেষ কর্মীটি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী, আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে সরকার যত দ্রুত নির্বাচন দেবে ততই মঙ্গল। জনগণের ভোটাধিকার ফেরত দেওয়া এবং জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যত দ্রুত তার সঙ্গে এটি করবে ততই মঙ্গল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির জন্য নয় বরং জাতির স্বার্থে দ্রুত নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের লোকজনের কিছু কিছু বক্তব্য সন্দেহের সৃষ্টি করছে বলেও জানান তিনি। তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ, কিন্তু রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে, সায়েন্স। এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স, এর আলাদা যোগ বিয়োগ আছে, এটা রাজনীতিবিদদের। এবং সেই জন্যই আমরা রাজনীতিবিদরা বলছি, আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার ও নির্বাচন কমিশনকে ঠিক করার পাশাপাশি একটি রোডম্যাপ দিলে জনগণের ভেতর আস্থা ফিরবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। মানুষ তো ইলেকশন চায়।
সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগে পুলিশ ভুয়া মামলা দিত, এখন দিচ্ছে জনগণ, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ভুয়া মামলায় কেউ যাতে হেনস্থার শিকার না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। ভারতের মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে উল্লেখ করে দেশের গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ধারাবাহিকতা রাখার অনুরোধ করেন উপদেষ্টা। আমার পুলিশ যেখানে 10টা নাম দিত 50টা বেনামি, এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে 10টা নাম 50টা সত্যতা করে দিছে। আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই, যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আসছে, এটা আমার এখন দরকার। রোজার সময় আমার খেজুর দরকার, এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না। কিছু ব্যাংকের অবস্থা ভালো হলে কয়েকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। পরিস্থিতি যাই হোক, বন্ধ করা হবে না কোনো ব্যাংক। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকার দুর্নীতির কারণে অর্থনীতি বিপর্যস্ত উল্লেখ করে তিনি বলেন, বাজেটে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এই যে অনেকের যে কম্পিটিশন, কারো কারো পার্সোনাল আর কারো জেনারেল, আমরা বলি জেনারেল সর্বব্যাপী, যে ডেফিনেটলি আলুর দাম ওভারঅল বেড়েছে, পেঁয়াজের দাম, পেঁয়াজ আবার প্রবলেম পচে গেছে, তাই না, আসতে গিয়ে অনেক অনেক বেনিফিট আছে। কিন্তু আমি বলছি আরও যদি উনি যে একটা টাইম ফ্রেম করে দেয় যে 3 মাস আপনার শুধু অর্থনীতি হিসেবে এটা চিফ জাস্টিস, এটা আমরা চেষ্টা করছি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা তা যাচাই বাছাই 7 কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম। বিকেলে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের কথা জানান। এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালন করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মঙ্গলবারও সকাল থেকে উত্তাল ছিল রাজধানীর সরকারি তিতুমির কলেজ। এদিন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস চান তারা। এ সময় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যৌক্তিকতাও তুলে ধরেন তারা। আন্দোলনটা আজকের না, 27 বছর ধরে এই আন্দোলনটা চলে আসছে। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যৌক্তিকতা হলো কি, যে ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমাদেরকে ঢাবির যে বৈষম্য, শিক্ষা নিয়ে বৈষম্য, তারপর আমাদেরকে বাণিজ্যের একটা খাত হিসাবে যে তারা ব্যবহার করে, অর্থ উপার্জনের খাত, এখান থেকে আমাদের বের করে নিয়ে আসুক। মেয়েদের 3টা হল আছে, ছেলেদের 2টা হল আছে, তো আর যাতায়াত ব্যবস্থা আছে, ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। আমরা বাইরের দেশের সাথে পিছিয়ে পড়ছি একমাত্র আমাদের মানসম্মত শিক্ষার অভাবে। আমরা যদি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই, বিশ্ববিদ্যালয়ে কোনো বিকল্প নাই। পরে বিকেলে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আন্দোলনকারীরা। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দাবির যৌক্তিকতা যাচাইয়ে আগামী 7 দিনের মধ্যে একটি কমিটি করা হবে। আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে এই বিষয়ে কমিটি গঠন করা হবে এবং তারা সশরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন এবং একটি নির্ধারিত ডেটের ভেতর তারা আমাদেরকে প্রতিবেদনটি জানাবেন। সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। রাষ্ট্রের প্রতি সম্মান রেখে, রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশার ধাক্কায় আফসানার রাঁচি নামে এক মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয়।
এতে সে গুরুতর আহত হলে সহপাঠীরা তাকে প্রথমে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জের ট্রাক চাপায় 2 জন ঠিকাদার নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান সহযোগী বাবুকে নিয়ে কোটালীপাড়া থেকে মোটরসাইকেলে যোগে শহরে ফিরছিলেন নুরু। মোটরসাইকেলটি বেদগ্রাম গোলচত্বর এলাকায় পৌঁছলে ঢাকা খুলনা মহাসড়কে ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন নুরু। খবর পেয়ে ফায়ার সার্ভিস বাবুকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।